স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেন? যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, শেখ হাসিনার যে পতনটা, এই পতনটা আসলে পুরোটাইভাবে পরিকল্পিতভাবে করা হয়েছিল। কারণ আপনারা জানেন যে সে যেই রকমের স্বৈরাচার, সে যদি আরও 1 বছর ক্ষমতায় থাকতো তাহলে বাংলার অনেক নির্মম আলেম উলামাদেরকে, অনেক নির্মম পুরুষদেরকে সে বন্দি করে রাখতো, গুম করে রাখতো, আয়না করে রাখতো। কিন্তু 5ই আগস্টের 2 দিন আগে এমন কিছু ঘটনা ঘটেছিল গণভবনে, যেই ঘটনাগুলো অনেক মানুষই কিন্তু জানে না, বাংলার অনেক মানুষই কিন্তু জানে না। আজ আমি আপনাদেরকে সেই ঘটনাগুলো বলবো, যেই ঘটনাগুলো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি বলবেন যে এত খারাপ ছিল শেখ হাসিনা। 5ই আগস্টের 3 দিন আগে গণভবনে এমন কিছু ঘটনা ঘটেছিল। এই ঘটনা পরে বলছি, আগে আসুন কিছু বিস্তারিত জেনে নেই যে সে কি রকম স্বৈরাচার ছিল। সে এরকম মানুষ ছিল, শেখ হাসিনা এরকম মানুষ ছিল যে সে তার চেলা চামচাদেরকে সবসময় ঘুষ দিয়ে, টাকা দিয়ে তার চেলা চামচাদের রাখতো। এবং তার আমলে সবচেয়ে বেশি একটাই জিনিস ছিল, সবচেয়ে বেশি খারাপ জিনিস ছিল যে চাঁদা বেশি। হ্যাঁ, যেখানে চাঁদা না নেওয়ার কথা সেখান থেকে চাঁদা নেওয়া লাগতো, যেখানে ঘুষ না দেওয়ার কথা, একটা চাকরি নেওয়ার জন্য কেউ গেলে সেখানে ঘুষ লাগবে, এখানে ঘুষ না ছাড়া চাকরি হবে না। ওই এখন তো আর ঘুষ লাগে না, এখন তো ঘুষ না ছাড়াও চাকরি হচ্ছে, এখন চাকরি হচ্ছে। তাহলে তার আমলে এমন কিছু ঘটনা আরো অনেক ঘটেছিল, যে অনেক মানুষ দেখবেন যে বুড়া অনেক মানুষ বলে যে শেখ হাসিনা তো পদ্মা সেতু করেছে, শেখ হাসিনা তো যমুনা সেতু করেছে, সে তো মেট্রো রেল করেছে। এগুলা কার টাকায় করেছে? যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রো রেল শেখ হাসিনা তার বাবার টাকায় করে নাই, সেগুলা আমার আপনার সবার পকেট থেকে নিয়ে যমুনা সেতু, পদ্মা রেল, মেট্রো রেল, ওই যে বঙ্গোপটানেল, এইগুলো করেছে। হ্যাঁ, কিন্তু অনেক মানুষ দেখবেন যে এখানে তার অবদান বেশি, সে এখান থেকে কত টাকা দুর্নীতি করে নিয়েছে এটা কিন্তু অনেক মানুষ জানে না। এগুলো জানালে সবাই বিশ্বাস করতে চায় না। ওই যে গত যশোরের একটা মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে শেখ হাসিনা গত 16 বছরে 3.25 লাখ কোটি টাকা লুট করে এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরের মাহফিলে বলেছিলেন। সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয়, ইলেকট্রিসিটি উৎপাদন হয়। আমি পাইলটকে বললাম, ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয়? কয় হুজুর একটু হয় না, কিছুই হয় না। কিছুই হয় না বলে হুজুর বাংলাদেশে যত উইন্ডমিল আছে এটার পাখা একটাও ঘুরে না। আল্লাহ, বলেন কি? তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল, কয় হুজুর ভিতরে ফিটফাট, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট।
তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায়, এখানে কিছু নাই, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলে? আন্দোলন দিয়ে কি সুপ্রিম কোর্টের বিচার পরিবর্তন করা যায় কিনা? বন্ধুগণ, আন্দোলন দিয়ে একটা রাষ্ট্র গড়ে তোলা যায়। এরপর ওই যে বড় বড় টার্মিনাল, বড় বড় ওই যে ইলেকট্রিক্যাল লাইন, হ্যাঁ, বড় বড় উইন্ডশেল, এগুলা মানে কোটি কোটি টাকা খরচ করে সেখানে রাখিয়েছিল শেখ হাসিনা। কোটি কোটি টাকা খরচ করে সেগুলো রাখিয়েছিল, কিন্তু এগুলাতে কোনো কাজে আসে না, এগুলাতে কোনো বিদ্যুৎ উৎপন্ন হয় না। তাহলে এইগুলো তো জনগণ, এগুলো তো অপচয়, এই অপচয় করে সে। এরপর ওই যে পদ্মা সেতু সে করেছে, 30,000 কোটি টাকা পদ্মা সেতুতে গিয়েছে। সে এখান থেকে কত হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে সে লুট করেছিল। এগুলো আজকে পত্রিকায় স্পষ্ট পানির মতন স্পষ্টভাবে এগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ। কিন্তু অনেক মানুষ কিন্তু এগুলা বিশ্বাস করতে চায় না। অনেক মানুষ ফেসবুকে পোস্ট দেয় যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ নিষিদ্ধ লীগ, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আওয়ামী লীগ আবার ফিরে আসলে আমরা অনেক শান্তিতে খেতে পারবো। এখন আপনি শান্তিতে খেতে পাচ্ছেন, এখন আপনার ভাগ্য ভালো যে ডক্টর ইউনূস স্যার সেখানে রয়েছেন, যার কারণে আপনারা শান্তির মধ্যে আছেন, দ্বিধাদ্বন্দ্বে নাই। কিন্তু যদি একবার শেখ হাসিনা এই বাংলাদেশে আসে, এসে একবার ক্ষমতায় বয়, হ্যাঁ, তাহলে আর জীবনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। সে যত লক্ষ মানুষ মারবে, সে যত লক্ষ মানুষ মারার প্রয়োজন মনে করবে, তত লক্ষ মানুষ মরবে। প্রয়োজনে এই বাংলার 1/3 মানুষ সে মেরে ফেলবে, তারপরও সে বলবে যে আমার ক্ষমতা চাই, তারপরও তার ক্ষমতা লাগবে। এই হলো শেখ হাসিনা। আমি শেখ মুজিব সম্বন্ধে ইতিহাসের আরও একটি ভিডিও তৈরি করেছি, যেটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড আছে। যেটা আপনারা জানেন যে শেখ মুজিব সে তার ক্ষমতার লোভে 30,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। শেখ মুজিব তার ক্ষমতার লোভে। এই ভিডিওটাও পারলে দেখে আইসেন এবং আসি শেখ হাসিনা যে দুর্নীতি করেছে, এই যে সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে দুর্নীতি করে পাচার করেছে, এই টাকার হিসাব কি সে এই দেশে দিবে? অবশ্যই দিবে। এই টাকার হিসাব অবশ্যই দেওয়া হবে। বাংলাদেশে আপনারা জানেন যে সামনে নির্বাচন, এই নির্বাচনে যদি হাত পাকা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যায়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল অপকর্ম, সকল বিচার, বিদেশে যেসব নেতারা পালিয়ে গেছেন, যেমন ওবায়দুল কাদের, ব্যারিস্টার সুমন, মানে আরো বিভিন্ন বড় বড় নেতারা বিদেশে রয়েছেন, তাদের সবাইকে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্যে নিয়ে আসা হবে দেশে। যারা যেই দল ক্ষমতায় যাবে, হ্যাঁ, সে নিয়ে আসবে। যদি বিএনপি যায় তাহলে বিএনপি নিয়ে আসবে, যদি শিবির যায় তাহলে শিবির এই কাজ করবে, যদি জামাত যায় তাহলে জামাত এই কাজ করবে। মানে বিচার একবার না একবার হবেই। যত টাকা, যত লক্ষ কোটি টাকা তারা লুট করেছিল, এই লক্ষ কোটি টাকার বিচার কিন্তু অবশ্যই হবে। আর এই বিচার হবে মানে সরাসরি, যাতে মানুষ প্রকাশ্যে দেখতে পায়, মানুষ প্রকাশ্যে দেখতে পায় যে শেখ হাসিনার বিচার হচ্ছে। এই বিচার এতটাই ভয়ঙ্কর। আমি আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে কখনো মানে ইসলামী আইন যদি চালু হয়, তাহলে এই বিচারটা এতটাই ভয়ঙ্কর হবে, এই বিচারটা এতটাই যদি ভয়ঙ্কর হবে যে কেউ সেখানে মানে চুরি করার সাহসও পাবে না। যে চুরি করবে তার এক কূপে তার হাত কেটে ফেলা হবে, যে অন্যায় কাজ করবে তাকে শাস্তি দেওয়া হবে, যে বিভিন্ন কাজ করবে, যে বিভিন্ন অপকর্ম করবে তাকে শাস্তি দেওয়া হবে। তার কোনো ছাড় নেই, এদের কোনো ছাড় নেই। এদেরকে ছাড় দিই, আপনি এদেরকে ছাড় দেওয়া মানে আপনি আবারও এদেরকে এই অপকর্ম, এই খারাপ কাজ করার সুযোগ দিচ্ছেন। 10 জনকে আপনি শাস্তি দিয়ে দেন, এই বাংলার অধিকাংশ মানুষ কিন্তু ঠিক হয়ে যাবে। আজকে যদি শেখ হাসিনার এই দেশে বিচার নিয়ে আসে করা হয়, তাহলে দেখবেন যে আগামীতে যেই নেতা কর্মীরা, যেই দল নির্বাচনে ক্ষমতায় যাবে, সেই দল কিন্তু অপকর্ম করার কোনো সুযোগই পাবে না।
সে মনে করবে যে স্বৈরাচার আওয়ামী লীগের এত বড় শাস্তি হয়েছে, এত বড় ওই যে নির্যাতন, এত বড় মানে অপরাধ সে করেছিল, তার এত বড় শাস্তি হয়েছে, যদি তো তাদের মনের ভিতরে একটা ভয় থাকবে, যদি আমরা এই অপকর্ম করি তাহলে তো আমরাও শাস্তি পেতে হবে। আর এখন দেখেন, এখন বাংলার যে স্টুডেন্টরা রয়েছে সেই স্টুডেন্টরা কিন্তু অনেক, সবাই কিন্তু এখন তারা যদি চায় তাহলে যত বড় ক্ষমতাধর সরকার হোক না কেন, তারা কিন্তু সবাই এই সরকারকে এখানে কিন্তু নামাতে পারবে। এখন কিন্তু এই ক্ষমতা রয়েছে কিন্তু, যেটা বাংলার জন্য। এবার আসি যে গণভবনে কি হয়েছিল 3ই আগস্টের, মানে 5ই আগস্টের 3 দিন আগে, 5ই আগস্টের অর্থাৎ 3ই আগস্ট ঠিক সন্ধ্যা 7টা গণভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে জুনায়েদ আহমদ পলক উপস্থিত ছিলেন, পুলিশের বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এরপর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন, ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন এবং আরও বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন বড় বড় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এখানে শেখ রেহানা, শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তখন শেখ হাসিনা এইভাবে মাইকে টেনে, এই মাইকের সামনে এবং তার নেতাকর্মীরা এখানে সবাই এখানে উপস্থিত, তখন শেখ হাসিনা সবাইকে একটাই কথা বলেছিলেন যে দেখো, যদি তোমরা আমাকে চাও, তাহলে তোমরা আমাকে বাঁচাতে পারবে। এই মুহূর্তে যদি তোমরা আমার সঙ্গে থাকো তাহলে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। অর্থাৎ শেখ হাসিনা আর গণমান্য ব্যক্তি যারা রয়েছেন, পুলিশের কর্মকর্তা এদেরকে এই কথা বলতেছেন, সবাইকে বলতেছেন যে যদি তোমরা আমার এই সঙ্গে থাকো তাহলে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবো। তখনই এখানে একজন প্রশ্ন করলো, নাম বলার প্রয়োজনে একজন প্রশ্ন করলো যে এত ছাত্রর মাঝে আপনি কিভাবে টিকে থাকবেন? তখনই শেখ হাসিনা বলেছিল যে যত লাশ পড়ব, যত রক্ত জোরে জড়ুক, তারপর আমার ক্ষমতা চাই। এই মিডিয়াতে এই বিষয়টা খুব বেশি প্রকাশিত হয়েছে। আজকে বাংলার লক্ষ লক্ষ মানুষ তাকে ধিক্কার জানাচ্ছে। শেখ হাসিনা এইভাবে বলছে যে যত লাশ করে পড়ুক, যত রক্ত জড়ে জড়ুক, তারপরও ক্ষমতা চাই। তারপরও মানে ওয়াকারুজ্জামানের সঙ্গে বলা হয়েছিল যে দেখো, আপনারা সেনাবাহিনী যদি আমাদেরকে গার্ড দেন, সেনাবাহিনীরা যদি আমাদেরকে গার্ড দেন তাহলে ছাত্রদের এই মোকাবেলা পরিস্থিতি করা সম্ভব। কেননা সবাই তো বিশ্বাস করে সেনাবাহিনীকে, সবাই ভয় পায় সেনাবাহিনীকে। তখনই ওয়াকারুজ্জামান বলেছিলেন যে ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে আছি। তখন পুলিশের যে কর্মকর্তা, বড় কর্মকর্তা যিনি প্রধান, উনিও বলেছিলেন যে ঠিক আছে, আমরাও পরিস্থিতির সামাল দিচ্ছি এবং যত পরিস্থিতি মানে সামনের দিকে যাবে বা ভয়ঙ্কর হবে, আমরা তখনই প্রয়োজনে আমরা ইন্ডিয়া থেকে মানে পুলিশ আনবো, ইন্ডিয়া থেকে সেনাবাহিনী আনবো, তারপরও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করব। তখন 3 আগস্ট এদিন কিন্তু এরপর মানে পুরো 30 মিনিট একটা মিটিং হয়েছিল, 30 মিনিট পর সবাই চলে গিয়েছিল। হ্যাঁ, তারপর মানে যখন অর্থাৎ ওই যে 4ই আগস্ট বেলা 2টার দিকে শেখ হাসিনা, এই দিনে কিন্তু মানে ইন্ডিয়া থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যে লাল টেলিফোন, সেই লাল টেলিফোনে মানে শেখ হাসিনাকে কল দিচ্ছে। 132 বার শেখ হাসিনাকে কল দিয়েছিল ইন্ডিয়া থেকে। তো এক পর্যায়ে শেখ হাসিনা রিসিভ করলো ফোন। রিসিভ করার পর সেখানে নরেন্দ্র মোদী কথা বলছে, নরেন্দ্র মোদী বলছে যে ইমিডিয়েটলি আপনি ইন্ডিয়াতে চলে আসুন, কেননা আপনার দেশের পরিস্থিতি এখন কিন্তু ভালো না, আপনার দেশের পরিস্থিতি কিন্তু খারাপ, প্রয়োজনে আপনি ইন্ডিয়া এসে আশ্রয় নিতে পারেন। তখনই শেখ হাসিনা সেই দুপুরে মোদীকে এরকমভাবে বলতেছেন যে প্রয়োজনে আমি এই বাংলাদেশেই মরব, তারপরও নিজের দেশ ছেড়ে অন্য দেশে পালাবো না, প্রয়োজনে বাংলাদেশ মরব। হ্যাঁ, তারপর শেখ হাসিনা মানে মোদী বারবার বোঝানোর চেষ্টা করছে যে দেখেন, চলে আসুন, আপনার দেশের পরিস্থিতি ভালো না, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তখনই
শেখ হাসিনা এইরকম কথা বলছিল। এই দিন রাত ঠিক সন্ধ্যা 7টা জাপানের যে প্রেসিডেন্ট, সেই জাপানের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে একটা মেসেজ পাঠিয়েছিল যে দেশের পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি খারাপ, সতর্কতা অবলম্বন করুন। ঠিক একই মেসেজ বঙ্গবন্ধুকে পাঠিয়েছিল জাপানের সেই প্রেসিডেন্ট, জাপানের সেই পুরানো প্রেসিডেন্ট কিন্তু এখন মারা গেছে। হ্যাঁ, সেই একই মেসেজ পাঠিয়েছিল যে দেশের পরিস্থিতি ভালো না, সতর্কতা অবলম্বন করুন। তারপর কিন্তু বঙ্গবন্ধুকে গুলি করে মারা হয়েছিল। তো এইরকমভাবে সন্ধ্যা 7টার সময় শেখ হাসিনাকে এরকম মেসেজ পাঠানো হয়েছিল। তারপর 8টার দিকে শেখ হাসিনা ওই যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে একান্তে মিটিংয়ে ডাকে যে ইমিডিয়েটলি ওয়াকারুজ্জামান এসে দেখা করতে হবে আমার সাথে। তো ওয়াকারুজ্জামান আসলো, এসে দেখা করলো, এবং দেখা করার পর শেখ হাসিনা বলল, খুব বিনয়ীভাবে বলল যে দেখো, আগামীকাল আমাদেরকে খুব একটা সাপোর্ট দিতে হবে, অর্থাৎ 5ই আগস্ট পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে, খুব একটা বেশি সাপোর্ট দিতে হবে। এই সাপোর্ট ফলার ফলে, আপনাদের সাপোর্ট পাওয়ার ফলে আমরা সামনের দিকে অগ্রসর হব। তখনই ওয়াকারুজ্জামান বলছে যে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমরা সাপোর্ট দিব। এই দিন ওয়াকারুজ্জামান কিন্তু চলে গেছে। এখানে কিন্তু পুলিশের এসপি হারুন ছিল এখানে উপস্থিত। তখনই হারুন হাসিনাকে বলল যে দেখেন ম্যাডাম, যে সেনাবাহিনীর প্রধানের তো গতিবিধি সন্দেহজনক লাগে। তখনই শেখ হাসিনা বলেছিল যে আজকে রাতের ভিতরেই ওয়াকারুজ্জামানকে দেখো মেরে ফেলতে পারো কিনা। 4ই আগস্ট রাতেই ওয়াকারুজ্জামানকে মেরে ফেলার প্ল্যান হয়েছিল। তখনই ওয়াকারুজ্জামান এটা আবার বুঝে ফেলছে। সে এবার কিভাবে বুঝছে এটা বলা নাই। সে যেই বাসায় থাকতো সেই বাসা থেকে গোপনে চলে গেছে অন্য একটি বাসায়। হ্যাঁ, সে আর তার বাসায় থাকে নাই। তো সে সকালে নামাজ পড়ছে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে যে আল্লাহ, এখন আমি পরিস্থিতির মধ্যে পড়লাম, আল্লাহ আপনি উদ্ধার করুন। হ্যাঁ, তারপর 5ই আগস্ট গণভবনে ভাত রান্না হচ্ছে। এদিন শেখ হাসিনার কোন এক আত্মীয়, বড় পর্যায়ের এক আত্মীয়, সে আসবে, ভাত রান্না হচ্ছে। সবাই শেখ হাসিনা কাজের বুয়াদেরকে বলতেছে যে ভাত রান্না করো, আজকে আমার এক আত্মীয় আসবেন। তো এদিকে বারবার বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা সবাই মিলে শেখ হাসিনাকে ওই যে কি বলতেছে, বারবার মেসেজ দিচ্ছে যে সতর্কতা অবলম্বন করুন, দেশের পরিস্থিতি ভালো না। শেখ হাসিনা একটাই উত্তর, মরলে এই দেশেই মরব। 5ই আগস্ট যখন পুলিশের কর্মকর্তা হারুন, সেই হারুন শেখ হাসিনাকে বলছে যে পরিস্থিতি তো ভালো না, আমরা কিন্তু সামাল দিতে পারছি না, ইতিমধ্যে ব্যারিকেড কিন্তু ভেঙে পড়ছে এবং সেনাবাহিনী তো আমাদেরকে কোনো সাহায্য করছে না। তখনই শেখ হাসিনার মাথায় আগুন উঠে গেল। শেখ হাসিনা ওই যে বলল যে সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান, সেই ওয়াকারুজ্জামানকে বলল যে ইমিডিয়েটলি ইমার্জেন্সিভাবে শেখ হাসিনার সাথে দেখা করতে। ওয়াকারুজ্জামান হন্তদন্ত হয়ে গণভবনে প্রবেশ করলো। গণভবনে প্রবেশ করার পর শেখ হাসিনা ওয়াকারুজ্জামানকে বলল, তোমাকে তো আমি এত করেই বললাম যে আমাদেরকে সাপোর্ট দিতে, তোমরা কেন সাপোর্ট দিলে না আমাকে? সেনাবাহিনীর প্রধানকে বলছে। সেনাবাহিনীর প্রধান বলছে যে আমাদের কোনো ক্ষমতাই নেই, আমরা কি করব? আমরা তো মানুষকে কয়জনকে সামলাবো? কয়েক লাখ মানুষ টেক্কা দিতেছে, কয়েক লাখ মানুষ ধাক্কা দিতেছে। আমরা তো মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ যদি আমাদের উপর ক্ষেপে যায় তাহলে তো আমরা খারাপ হয়ে যাব। আমরা সাপোর্ট দিচ্ছি না, লক্ষ লক্ষ মানুষের টেক্কা, কোথায় আমরা যাব? হ্যাঁ, তখনই শেখ হাসিনার মাথা এতটাই আগুন হয়ে গেছিল। শেখ হাসিনা তার বডিগার্ডকে বলছেন ইমিডিয়েটলি ওয়াকারুজ্জামানকে গুলি করুন। সে তার বডিগার্ডকে বলতেছে যে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানকে গুলি করুন। তো সে ওয়াকারুজ্জামান হাসতেছে আর বলতেছে আমাকে গুলি করে আপনি কি করবেন? আমাকে আপনি মেরে ফেলেন, কিন্তু আপনি তো বাঁচতে পারবেন না। এর থেকে ভালো মাথা ঠান্ডা করুন, শেখ রেহানা আপাকে আনুন, মাথা ঠান্ডা করুন এবং
মানে কিভাবে এর সমাধানটা করা যায় এটা খুঁজো। তখনই শেখ হাসিনা ইন্ডিয়া ফোন দিয়েছে। ইন্ডিয়া ফোন দেওয়ার পর মানে তখনই ওয়াকারুজ্জামান এখান থেকে মানে চলে আসছে। মিডিয়াতে বলছেন যে সে এখানে থেকে গেছে বা সে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। না, আসলে ওয়াকারুজ্জামান সে বলেছিল যে সে সেখান থেকে চলে এসেছে। তো মানে এরপরের ধাপ যে শেখ হাসিনা ইন্ডিয়াতে কল দিয়েছিল। ইন্ডিয়াতে কল দেওয়ার পরে এক পর্যায়ে ইন্ডিয়া তারা রিসিভ করে এবং রিসিভ করার পর মোদির সাথে কথা বলে। মোদির সাথে কথা বলার পর ওই যে মোদিকে বলে যে দেখো আমার তো দেশের পরিস্থিতি ভালো না, আমি ইন্ডিয়া চলে আসতে চাই, আপনি দ্রুত বিমান পাঠান। তো মোদি বলল এইভাবে তো বিমান পাঠানো যাবে না, আপনি কাজ করেন, আপনি বিমান নিয়ে সহ চলে আসুন, তারপর দেখা যাবে কি করা যায়। তারপর শেখ হাসিনার গণভবনের যে পিছনে হেলিকপ্টার মানে নৌবাহিনীর হেলিকপ্টার, এখানে কিন্তু আরেকটা চুক্তি হয়েছিল যে শেখ হাসিনা কিন্তু অনেক ভীতু ছিল। শেখ হাসিনা কিন্তু ভয় পাচ্ছিল যে যদি কেউ বিমানের মধ্যে বোমা ফিট করে রাখে বা যদি কেউ বিমানের মধ্যে ওই যে বোমা মারে বা গুলি মারে, বিমান আটকে দেয় বা বিমানের কোনো কিছু করে ফেলে, তাহলে তো আমি এই বাংলাদেশের জনগণের পাড়ার নিচে মরে যাব। এটা কিন্তু অনেক ভয় পাইছিল। তারপর চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ইন্ডিয়ার যেই সেনাবাহিনীর প্রধান তাদের দুইজনের চুক্তি হবে, ফোনে কথা হবে। তো কথা হয়েছে দুইজনে মানে কড়া গার্ড দিয়ে শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠানো হবে। তো যার কারণে মানে ওই যে এরপরে শেখ হাসিনা যে নৌবাহিনীর হেলিকপ্টার এখানে গণভবনের পিছনে এসেছে। পিছনে আসার পর ওই যে মানে শেখ হাসিনা কি করেছিল, এখানে পিছনে আসার পর কে জানি একটা ভিডিও করে রাখছে যে শেখ হাসিনা এখানে উঠতেছেন, সেখানে সেনাবাহিনীটা তাকে গার্ড দিতেছেন। এগুলো কিন্তু বাংলাদেশি সেনাবাহিনী না, এগুলো ইন্ডিয়ার সেনাবাহিনী। তো গার্ড দিয়ে তেজগাঁও বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল। তখনই মানে সবাই তাকে বলেছিল বিদেশ থেকে, সর্বপ্রথম আপনি ঢাকার সীমানা ছাড়েন যত দ্রুত সম্ভব। যদি আপনি আগরতলা যান, দিল্লি যান, তাহলে লাগবে সর্বোচ্চ 10 মিনিট, আর যদি আপনি কলকাতা যান সর্বোচ্চ লাগবে 8 মিনিট। দুইটার মধ্যে যে কোনো একটা করুন। তো শেখ হাসিনা আগারগাঁও বিমানবন্দরে এসছে এবং বিমানবন্দর থেকে ইমিডিয়েটলি মানে আগারগাঁও চলে গেছে। হ্যাঁ, তেজগাঁও থেকে ওই যে আগারগাঁও চলে গেছে। তো যার কারণে এর পরপরই সে যাওয়ার 3 থেকে 4 মিনিট পরই গণভবনে লক্ষ লক্ষ মানুষ ঢুকে হাঁস, মুরগ, গরু, ফ্রিজ থেকে বড় বড় মাছ নিয়ে সবাই চলে এসছে। মানে 3 থেকে 4 মিনিট যদি সে লেট করতো তাহলে আজকে তার লাশ কুত্তা দিয়ে খাওয়ানো হতো শেখ হাসিনা। তার ভাগ্য ভালো যে সে 3 থেকে 4 মিনিট আগেই চলে গেছে। এই 3 থেকে 4 মিনিট কিন্তু তার জীবনে অনেক বেশি মূল্যবান ছিল। তো আলহামদুলিল্লাহ 5 আগস্ট 36 জুলাই আজকে আমরা আসতে যাচ্ছে সামনে। এই 5 আগস্টকে কেন্দ্র করে অনেক আলোচনা রয়েছে। বিশেষ করে যমুনা টেলিভিশন সে মানে অনেকটা তারা সাহসিকতার সাথে ভিডিওর ফুটেজ ধারণ করে লক্ষ লক্ষ মানুষকে প্রচার করেছে। তারা লক্ষ লক্ষ মানুষকে প্রচার করেছে। সময় টিভি কিন্তু তখনও কিন্তু এগুলো প্রচার করতে ভয় পাইছে, কেন সময় টিভির এই যে নেতাকর্মী এরা কিন্তু আওয়ামী লীগের অনুসারী, এটা কিন্তু সরকারি টিভি চ্যানেল। যার কারণে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভি সে কিন্তু এই সময় সুযোগের মধ্যে জনগণের আস্থা লাভ করছে। তো অনেক ভালো এটা, মানে 36 জুলাই আমরা পেয়ে গেলাম। এই 36 জুলাই কিন্তু আগামীতে পালিত হবে এবং এই 36 জুলাই মানে পালিত হবে ইনশাআল্লাহ। এই ছিল শেখ হাসিনা আমলের ঘটনা। আপনারা জানেন যে চাকরি তার আমলে কিন্তু মানে ওই যে খুবই কঠিন ছিল, খুবই রিয়েল ছিল। তো আপনারা আশা করি জানলেন এবং বুঝলেন যে কোটা আন্দোলনটা কি। হ্যাঁ, কোটা আন্দোলনটা কি, এবং সে তো বলেছিল যে সে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে নাতে
তোমাদের মতন রাজাকারের বাচ্চারা চাকরি পাবে, এই কথা। আমরা রাজাকার, আমরা সবাই রাজাকার, আমরা মানুষ না। তো এই পর্যন্তই ছিল শেখ হাসিনার 16 বছরের ইতিহাস। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করবেন। এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আজকের মতন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।